তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং বৃষ্টি ভেজা অনুষ্ঠানে আজকে আমরা সবাই, আর সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। দাদাকে অনেক অনেক স্বাগত একদম আজকের দিনে। আরও দাদা বলেছে আগেই ফোন, হ্যাঁ আজকে ফোন নিইনি, কী করবো বলুন, বৃষ্টিতে সবাই স্যাঁতস্যাঁত করছি তো, ফোনে একটু গরমা গরম কথা বললে বেশ ভালোই লাগবে। ফোন করুন আপনারা প্রচুর, আজকে প্রচুর ফোন নেবো, অসুবিধা নেই। সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখতে দেখতে জুলাই মাসে এসে গেছি। মর্গান স্ট্যানলি রিপোর্ট বলছে গত 2024-25 আর্থিক বৃদ্ধির হার সারা বিশ্ব সংসারে ছিল 3.5, আর 2025-26 হতে চলেছে 2.5 সারা বিশ্ব সংসারের। এটা পরিসংখ্যান, আমার কথা না, জ্যোতিষশাস্ত্রের কথা না, বিজ্ঞান ভিত্তিক স্ট্যাটিস্টিক্যাল ফরমেশনের একটা আগাম প্রেডিকশন। 3.5% থেকে 2.5% নামতে চলেছে আর্থিক বৃদ্ধির হার গ্লোবালি। তাতে ভয়ে পেয়ে পশ্চিমবঙ্গের মানুষের কিছু যায় আসে না। তাতে জমি বাড়ি বেচে টাকা দিলে ছেলেটার মেয়েটার চাকরি হবে, তারপরে সে চাকরি থাকবে কি থাকবে না অন্য প্রসঙ্গ। যারা টাকা নিয়েছে তাদের দায়বদ্ধতা থেকে তারা নানা কুচির কাজ করবেন আইনে করে, এমনভাবে আবার নোটিফিকেশান করবেন যাতে আবার কেস হয়, আলটিমেট পরীক্ষাটা না নিতে হয়। এর থেকে মানে দুর্দান্ত স্কিম আমাদের রাজ্যে। সুতরাং মর্গান স্ট্যানলি খায় না মাথা দেয় পশ্চিমবঙ্গের জনগণের দরকার নেই, কিন্তু বিশ্ব সংসারের জনগণের দরকার আছে। আপনার আমার খায় না মাথায় দেয় এদের রিপোর্ট অবশ্যই বলতে পারি, কিন্তু বলতে পারার সঙ্গে আপনার আমার পকেটও নির্ভর করে। কিন্তু এই 3.5% থেকে 2.5% হতে পারে বিশ্ব বৃদ্ধির হার, মানে বাড়ার জায়গায় কমতে পারে। সেখানে একমাত্র টাট্টু ঘোড়ার নাম ভারতবর্ষ। যে ভারতবর্ষের এই বৃদ্ধি যেটা হ্রাস পাবে, খুব বেশি ভারতবর্ষকে টাচ করবে না, এটা মর্গান স্ট্যানলির অ্যাজাম্পশন। সুতরাং একমাত্র ভারতবর্ষ, যার উপরে বেশ করে বিশ্ব সংসারের তবু এই 2.5% ঘোড়াটা বোধহয় থাকবে। সেই হিসেবে আপনাকে আমাকে কি করার দরকার আছে? সরকারি চাকরির জন্যই কেবল দৌড়াবো? তাও অন্তত আমাদের রাজ্য সরকারি ক্ষেত্রে যা অবস্থা, সেই হিসেবে নাকি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হওয়ার জন্য খালি দৌড়াবো? একটা নিখাত নির্ঝঞ্ঝাট জীবন, যেখানে আগে কাজ কম পয়সা বেশি ছিল, এখন না সত্যি কাজ করতে হয়। কিন্তু অন্তত কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ যথেষ্ট পরিমাণ কাজ করেন। সুতরাং কাজ করব, কিন্তু মাইনেটা পাবো, এবং যেখানে তাড়িয়ে দেওয়ার ব্যাপার নেই, একটা শান্তি 60 বছর অবধি করতে পারবো। চেষ্টা করতেই পারেন, কিন্তু তো কোটি মানুষ, 7.5 কোটি মানুষ রাজ্য কেন্দ্র মিলিয়ে সরকারি চাকরি করে, মাত্র 7.5 কোটি, 150 কোটি জনগণের। তা আমি যদি ধরে নিই 20 থেকে মোটামুটিভাবে 40 বছরের জনসংখ্যাটা আমার দেশে 40%। সুতরাং যারা মূলত কর্মের জন্য উদ্যোগী, রোজগারের জন্য উদ্যোগী, এই এজটাই। সুতরাং 40% যদি হয় তা সেটার পরিমাণ 60 কোটি। 60 কোটির মধ্যে 7.5 কোটি সরকারি চাকরি করে, সেখানেও প্রচুর রিটায়ারমেন্টের এজের মানুষ আছেন যারা 40-এর থেকে অনেক বেশি বয়সের। সুতরাং পরিসংখ্যানটা যদি আমরা দেখি, 60 কোটির রিকোয়ারমেন্ট চাকরি বাজারে, মানে যারা চাকরির জন্য, কর্মের জন্য, রোজগারের জন্য দৌড়াবেন, তার মাত্র 10% খুব বেশি হলে সরকারি চাকরি প্রাপ্ত করেন, 90% করেন না। এবার 90%-র মধ্যে অনেকে কৃষিকার্য থেকে শুরু করে নানা রকমের কার্য করেন, তারা রোজগার করেন, খান দান সংসার চালান। সুতরাং চাকরিজীবীর ক্ষেত্রে যদি 50-50ও আমরা ব্যাপারটাকে ধরি, তার মানে 30 কোটির মধ্যে মাত্র 6 কোটি পাবে সরকারি চাকরি, খুব বেশি, এটা তার থেকেও কম অ্যাকচুয়ালি। আমি একটা জাস্ট ওপর হিসাব যদি পরিসংখ্যান আমরা ভাবনা করি, তা 30%-এর মানে 30 কোটি, 6 কোটি মাত্র সরকারি চাকরি পাবে, বাদবাকি 24 কোটি পাবে না। তার 24 কোটি কি ঘাস ছিঁড়বে? এবার ব্যাপার হচ্ছে, এই যে রিপোর্টগুলো আসে, এগুলো যদি আমরা একটু চোখ দিয়ে দেখি, দেখুন শনি কেতু রাহু মঙ্গল কি হবে। মঙ্গল কেতু রাহুর দৃষ্টিতে, মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে পড়ার ফলে সে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি প্রভাব তো বলাই আছে। জুলাই মাসে আসছি,
20 থেকে 22 তারিখের মধ্যে মঙ্গল কেতুর অ্যামালগামেশন একদম পার্টিকুলার কনজাংশনে আসবে। সুতরাং যত আমরা জুলাইয়ের ভেতরে ঢুকবো তত কিন্তু বিভীষিকা বাড়বে সারা বিশ্ব সংসারে। সেই যুদ্ধ বিগ্রহ থেকে নানা রকম বিস্ফোরণ থেকে শুরু করে প্রাকৃতিক আপদ বিপদ, সে ভূমিকম্প থেকে, জাপানে তো কি নাকি আধুনিক বাবা ভেঙ্গা বলা হচ্ছে, জাপানি কোনো ভদ্রমহিলাকে তিনি নাকি বলছেন যে 5 তারিখ সুনামি হবে। এবার ব্যাপার হচ্ছে যে 5 তারিখ সুনামি তো হবে উনি প্রেডিক্ট করছেন, কিন্তু এই বছরের শুরুতেই অরিজিনাল বাবা ভেঙ্গার প্রেডিকশন এবং তার সঙ্গে কৌশিক সব যতটা অ্যাড করেছিল সেখানে বলাই হয়েছিল এরকম সামুদ্রিক প্রভাব হতে পারে সারা বিশ্ব সংসারে, এত বড় বড় ঢেউ উঠতে পারে যেটা লুকস লাইক সুনামি। তার কারণ যা বর্তমানে গ্রহযোগ আকাশে আছে সেখানে সুনামির গ্রহযোগ আমার কাছে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। ভূমিকম্পের গ্রহযোগ তো 200% আছে, কারণ মঙ্গল কেতুর অ্যামালগামেশন, রাহুর দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর, এবং সেটা যেগুলো জলস্থান আছে সারা পৃথিবীর, মানে জলের পাশাপাশি যে রাজ্য বা শহরগুলো আছে তার আশেপাশে ভূমিকম্প হলে বাই ডিফল্ট প্লাবনটা আসবে, বাই ডিফল্ট সমুদ্রের ঢেউ যদি 5 ফিটের ঢেউ হয় সেটা 15 ফিট হবে, কিন্তু সেটা সুনামি লাইকস ডিভাস্টেশন হবে না। তার কারণ মঙ্গল, শনির, বৃহস্পতি এবং তার সঙ্গে যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিন চন্দ্রের অবস্থান যদি জলরাশিস্থ না হয় তাহলে সুনামি লাইক, মানে যাকে আমরা সুনামি বলি অ্যাস্ট্রোলজিতে, সেটা সাধারণভাবে এখনও পরিলক্ষিত করা যায়নি। যার ফলে আমি মনে করছি সুনামি নয়, সুনামি লাইক অত বড় বড় ঢেউ উঠতে পারে, সেটা জাপানেও উঠতে পারে, আমেরিকাতেও উঠতে পারে। তার কারণ ইস্ট এবং ওয়েস্টই প্র্যাকটিক্যালি সমস্যা বহুল হয়ে বসে আছে, যেটা আমি আমার সম্ভবী অ্যাস্ট্রো থেকে এবং সিটিবেনের পর্দা থেকে কিন্তু জুন মাসের আগে বলেছি। সুতরাং ইস্টার্ন পার্ট অফ দ্য গ্লোব যেখানে জাপান আছে, আর ওয়েস্টার্ন পার্ট অফ দ্য গ্লোব যেখানে আমেরিকারা আছে, সুতরাং এটাকে যদি ওভারঅল বিচার করি যে কোনো জায়গায় হতে পারে যেটা সামুদ্রিক তট নির্ভর রাজ্যগুলো আছে বা শহরগুলো আছে, হতেই পারে। সেখানে প্লাবন হতে পারে, জনসংখ্যার হানি হতে পারে, অবভিয়াসলি প্রচুর ভূমিকম্প হতে পারে যত জুলাই মাস ভেতরে যাবে। এবং এই যে যুদ্ধগুলো থেমে গেছে মনে হচ্ছে, কিছু শ্যাডো ওয়ার করছে ইরান এখনও ইসরায়েলের সাথে, এইগুলো আবার কিন্তু শুরু হয়ে যেতে পারে দুমদারাক্কা। তার কারণ পজিশনিংটাই এরকমই অবস্থা। তেলেঙ্গানায় হঠাৎ ট্যাঙ্কার বিস্ফোরণ করলো, বেশ কিছু মানুষ মরে গেল, কি কোথাও কোনো ভয়ঙ্কর বিস্ফোরণ হলো শিল্পক্ষেত্রে, প্রচুর মানুষ মারা গেল, কমন ফ্যাক্টর। কারণ এক্সপ্লোশন, কেমিক্যাল এক্সপ্লোশন, এগুলোই মঙ্গল কেতুর অ্যামালগামেশনে নর্মাল হবে বলেই রেখেছিলাম আপনাদের, এই মঞ্চ থেকেও বলেছি, আমার ইউটিউব প্ল্যাটফর্ম সম্ভবী অ্যাস্ট্রোর মঞ্চ থেকেও শোনা। ভালো কথা পশ্চিমবঙ্গে, যার ফলে কি এই কথা পশ্চিমবঙ্গের লোকের মাথায় ঢোকে না, খুব কম পার্সেন্টেজ আছে যারা শুনতে চান, বুঝতে চান, আগামীটা জানতে চান, যার ফলে মর্গান স্ট্যানলি রিপোর্ট পশ্চিমবঙ্গের লোকের মাথায় ঢোকে না। ঢোকানোর ভাবে ধর কী হবে, তার থেকে তৃণমূল, বিজেপি, সিপিএম করলে বোধহয় লাভ আছে। তৃণমূল তো বোঝার মতো কিছু না, সিপিএম, বিজেপিটাও আমরা ঠিকমতো বুঝি না, ভাবি সব হবে। আমি কি করতে চাই সেটাই জানি না, অন্য লোক আমাকে সব করে দেবে। তাই তো হচ্ছে পশ্চিমবঙ্গের আমাদের অবস্থা, যার ফলে ভারতবর্ষের আপকামিং উন্নতি সময়টায় থাকবে সবগুলোই কিন্তু দেখুন আর্লি প্রেডিক্টেড। আজকে মর্গান স্ট্যানলি বলছে একমাত্র ভারতবর্ষই সেই টাট্টু ঘোড়া যার ওপরে ব্যাংক করে তবু 2.5 পৌঁছাবে বিশ্বের আর্থিক দর। আমার তো মেধা মর্গান স্ট্যানলির স্টলওয়ার্ড ইকোনমিস্টদের মতো নয়, প্রয়োজনও নেই। আবার জ্যোতিষশাস্ত্র যেটা দেখে সেটা মর্গান স্ট্যানলির কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের ধরাছোঁয়ার বাইরে। তারা আবার আমার এই শাস্ত্রটা বোঝেন না। সুতরাং আমি আমার শাস্ত্রে এগিয়ে ওনাদের থেকে অনেক। আমার শাস্ত্র যারা সঠিক পড়াশোনা করেন, যারা প্রেডিক্ট করেন, তারা অনেক এগিয়ে যে কোনো বিশেষজ্ঞর থেকে। আর আমরা সর্বজ্ঞ প্র্যাকটিক্যালি। আমাদের ভূমিকম্পও বলতে হয়, আমাদের লোকাল মারামারিও বলতে হয়, যুদ্ধবিগ্রহ বলতে হয়, মিডিল ইস্টে আক্রমণ হবে না, ইস্ট ওয়েস্ট কোথায় কী হবে সব বলতে হয়, আবার আর্থিক দরও বলতে হয়, জিডিপি দেশের কেমন চলবে সেটাও বলতে হয়। আর যে কোনো স্পেশালাইজড মানুষকে দেখুন, সে খালি সেটাই জানে, তাতেই বিজ্ঞ। আর আমাদের রাজ্যে সেটার নামই বুদ্ধিজীবী।
তাদের বুদ্ধিগুলো নিয়ে আমার একটু টেস্ট করার ইচ্ছা আছে, যারা টেস্ট করতে জানেন বিজ্ঞানের লোকেরা, আমাদের রাজ্যের বুদ্ধিজীবীদের বুদ্ধিটা কীরকম। তারা অভয়া থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে দেখবেন, তখন বুদ্ধির ঘোড়ায় হাওয়া দিচ্ছেন, কাঠকয়লা লাগিয়েছেন, হাওয়া দিচ্ছেন, ধোঁয়া উঠছে না বলে কিছু বলছেন না। ঠিক একটা স্কোপ আসুক, লেকচার দিতে দেখবেন পাউডার মেখে, দিদিরাও বুম নিয়ে আর ক্যামেরা নিয়ে পৌঁছে যাবে। কি করে দিদিরা খবর পান ওনারা এখন বক্তৃতা দিতে চাইছেন, এটা ঠিক আমি বুঝি না। এটার জন্য ভেবেছি মিডিয়ার পেছনে একটু গোয়েন্দা লাগাবো, যে তারা কি করে বোঝেন এরা এখন পাউডার মেখে রেডি কিছু বক্তব্য রাখবে। ওটাই অ্যাজাম্পশন হয়ে যায়। না জানি না আপনারা কি করে বোঝেন যে ও পাউডার মেখে রেডি হয়ে বসে আছে পাঞ্জাবি পরে বা একটা ঝাঁ চকচকে জামা পরে, লেকচার দেবে, কোট করবে রবীন্দ্রনাথ আর কথা বলবে এপাং ওপাং ঝপাংয়ের হয়ে। আমার মাথায় ঢোকে না। যাই হোক, এটা আপনাদের ক্যারিশমা, বুঝে ফেলার ক্ষমতা আপনাদের, জ্যোতিষেরও ওপরে, মর্গান স্ট্যানলিরও ওপরে আপনারা, তাতে আমার আপত্তি নেই। কিন্তু বিষয় হচ্ছে আধুনিক যুগে যখন এই অবস্থায় বিশ্ব সংসার যাচ্ছে এবং অতিচারী 8 বছরের বৃহস্পতির যে গতিবেগ আছে এই 2025 থেকে 2032-33 অবধি ফার্স্ট রাউন্ডে, আবার 2 বছর রেস্ট নিয়ে আবার 8 বছরের অতিচারী। সুতরাং জিওপলিটিক্যাল সিনারিও পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে। যা বলেছি সম্ভবী রাষ্ট্র, যা বলেছি এই সিটিভিএনের পর্দা থেকে বুধবার বা শুক্রবারের কৌশিক কাশ্যপের অনুষ্ঠান থেকে সর্ববিষয়ে জ্যোতিষ, একটারও এদিক ওদিক হবে না, হতে পারে না। তার কারণ জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্রের ইন্ডিকেশন আমাকে যা দেখায় আমি তাই বলি। আমি সব করে দেবো, আপনার মেয়েটার দারুণ বিয়ে হয়ে যাবে কিংবা দারুণ চাকরি পেয়ে যাবে, না হবে না। ভালো বিয়ে দিতে গেলে কি আপনারা কাজ করতে পারেন তার জন্য মাই সোলমেট খুলে দিয়েছি। চয়েস ইজ ইয়োর্স। খালি সুন্দর দেখে জামাই নেবেন, না মেয়ের সাথে ভালো বোঝাপড়া থাকবে এরকম একটা ছেলের সঙ্গে, সচ্চরিত্রবান ছেলের সঙ্গে বিয়ে দেবেন, আপনাদের চয়েস, আমার চয়েস না। একটা উপায় খুলে দিয়েছি আপনাদের জন্য। ব্যক্তিগত জীবনও তাই। কেউ ফোনে আছেন, এরপরে মর্গান স্ট্যানলি রিপোর্টের পেজ নিয়ে আমার মাথায় আর দিদির মাথায় মারবেন, তার থেকে নিয়ে ফেলি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার, দাদাকেও নমস্কার। প্রণাম। আমি কে বলছেন? বর্ধমান রায়না থেকে তৃপ্তি নন্দী বলছি। বর্ধমান রায়না থেকে বলছেন, বলুন। দাদাকে 8-9 বছর ধরে চিনি, দাদার প্রোগ্রামও দেখি 8-9 বছর ধরে। বলুন, আচ্ছা। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম? ছেলের নাম অভিশঙ্খ নন্দী। কি হয়েছে তার, বলুন। বাহ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 20 তারিখ ডিসেম্বরে, আর 2003 জন্ম। 2003। বলুন, চাকরি বাকরি করছে না এখন সে? হ্যাঁ করছে। সময় বলছি, সময় সকাল 9:35। সকাল 9:35। বর্ধমানে জন্ম? না, পানাগড়। সকাল 9:35। বলুন। হ্যাঁ বলুন। সে এখন হোটেল ম্যানেজমেন্ট পড়ে চাকরি করছে। সে তো করবেই। হ্যাঁ হ্যাঁ, হায়দ্রাবাদে আছে। ভেরি গুড। তো হ্যাঁ, যেটা করছে, যে স্যালারিটা পাচ্ছে ওর সবটাই খরচ হয়ে যাচ্ছে। মা অভি বলছে মা কাকুকে একটু জিজ্ঞাসা করো, এখন চেঞ্জ করা যাবে কি করা যাবে না, কি করলে ভালো হয়। হ্যাঁ, ওকে এই চাকরিটাও কতদিন করছে দিদি? এটা ওবেরায় করছে 2 বছরও। এখানকার আমাদের কলকাতা ওবেরায় করছিল, এবার কলকাতা ওবেরায় এখন ওদের রেনোভেশন কাজ চলছে, ওই জন্য ওদেরকে শিফট করে দিয়েছে হায়দ্রাবাদ। ওদের হায়দ্রাবাদে শিফট করে দিয়েছে, তাই তো? 1 বছর হায়দ্রাবাদে আছে। হ্যাঁ। তো যে স্যালারিটা পাচ্ছে আর কি পুরোটাই ও খরচ হয়ে যাচ্ছে ওখানে। ওদের যদিও চান্স পায়, যদিও চেঞ্জ করতে চায়, যদিও চেঞ্জ করতে চায়, তাহলে চেঞ্জ করার জন্য ওকে চেষ্টা করতে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। অক্টোবর দুর্গাপুজোর আগেই চেঞ্জ পেয়ে যাওয়ার একটা ভালো চান্স চলছে। দুর্গাপুজোর আগেই, যদি দুর্গাপুজোর পরে না হয় তাহলে অবভিয়াসলি সেটা ডিসেম্বরের ফার্স্ট উইকের পর থেকে হবে। তবে চেষ্টাটা করতে বলুন। আমি বলবো 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল, আমি বলবো ওকে চেষ্টাটা পশ্চিমবঙ্গ ছাড়াও ওকে না একটু ওয়েস্টের দিকে, মানে গুড়গাঁও, মহারাষ্ট্র এইসব দিকে করতে বলুন। আচ্ছা, ওর ইচ্ছা ওই দিকটাই। হ্যাঁ, মানে ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এবং ওয়েস্ট, গুজরাট, মহারাষ্ট্র, পুনে, গুড়গাঁও, রাজস্থান, এই জায়গাগুলোতে ওকে করতে বলুন।
দুর্গাপুজো অবধি খুব ভালো সময়। যদি দুর্গাপুজোর মধ্যে ভালো চেঞ্জ না হয় তাহলে অপেক্ষা করে আবার ডিসেম্বরের ফার্স্ট উইকের পর থেকে শুরু করতে হয়ে যাবে, জেনুইন হবে। আর যদি এটাতেই থেকে যায় তাহলে? এটাতে থেকে গেলেও আমার কোনো আপত্তি নেই, যদি থেকে যায়, ওর যদি চলতে থাকে, পোষাতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু এটা ডিসেম্বর অবধি ওখানে থাকতে হবে বলে আমার মনে হচ্ছে মিনিমাম। আচ্ছা, যদি থাকতে চায় থাকতে পারে, বড় ব্র্যান্ড, কাজ করে এক্সপিরিয়েন্স করেছে। ওইটার জন্যই ছাড়তে চাইছি যে ওবেরয় বড় ব্র্যান্ড। হ্যাঁ, বড় ব্র্যান্ড। এবার বড় ব্র্যান্ড 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবার তার থেকে একটু ছোট ব্র্যান্ডে গিয়ে পকেটটাও তো বাড়াতে হবে। হ্যাঁ, সুতরাং একদম তার চেষ্টা করা যেতে পারে। ডোন্ট ওরি, গো, করতেই পারে, নো প্রবলেম। ঠিক আছে ম্যাম, আপনার শরীর ঠিক আছে? কেমন যাবে বলুন তো? না ভালো যাবে, ভালোই তো আছে। চলুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। উনি ওনার ছেলে বসে রয়েছেন যে আপনি বলবেন কি সে বেসিসে ও মুভ করবে। তার কারণ এটাতে আসলে অনেকেই ফোন করে এরা বলে আমার দাদা। কাছে সেই মাধ্যমিক থেকে আছে। ওই জন্য তারা কোনো স্টেপ নেওয়ার আগে 10 বার আপনার সঙ্গে কথা বলে নিতে চায়, কারণ খুব কি বাস্তব করে বিষয়। কি হবে না হবে, ওই বললাম আমি তো করে দিইনি, সে নিজের থেকে করেছে। তার বাবা মা, সবারই বাবা মা সাপোর্ট দিতে পারে, আমিও সাপোর্টই দিতে পারি। সাপোর্ট মানে এই নয় খালি রেমেডি করে দিলাম সব হবে, কারণ পাক্কা আমি অলওয়েজ বলি জ্যোতিষশাস্ত্র কেবল রেমেডির জন্য না। জ্যোতিষশাস্ত্র আবার খালি দিশাটা দেখালাম, ভাবলাম ও তাহলে তো সব হয়ে যাবে, সেটাও হবে না। সেই জন্য আমি ছোট্ট ওই পেট খারাপের উদাহরণ দিই। খালি ঝোল ভাত খেলেও পেট খারাপ সারে না, আবার খালি পেট খারাপের ওষুধ খেয়ে মাটন বিরিয়ানি খেলেও পেট খারাপ সারে না, দুটোকে পাঞ্চ করতে হয়। সুতরাং কোনো একটা দিয়ে রেমেডি করে দেবো, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, বউ পালিয়ে গেছে চলে আসবে, বর পালিয়ে গেছে অন্য মহিলার সাথে ঘুরছে, ও সব আপনার আঁচলের তলায় চলে আসবে। আপনার আঁচলের তলায় আনতে গেলে আপনার পরিবর্তন দরকার, এটা আগে ভাবতে হবে। আপনি কি অ্যাকশন রিয়াকশন করছেন বরের সাথে, এটা কি কখনো ভেবে দেখেছেন? আপনার জন্মছকের প্রবণতা কি? আপনাকে আগে পরিবর্তন করুন, করে প্রচুর আই লাভ ইউর গোলাপ পাঠান হৃদয় থেকে, মুখ থেকে না। বাই ডিফল্ট আপনার কন্ট্রোলেই থাকবে আপনার হাজব্যান্ড, কিংবা ভাইজা ভার্সা আপনার ওয়াইফ। সন্তানের ক্ষেত্রেও তাই। আধুনিক যুগের ছেলে মেয়ে তো আধুনিক যুগের মতোই হবে। আমার দিদির ছেলে মেয়ে কি আমার দিদির সময়কার মতো হবে নাকি? সেই কি মুশকিলের ব্যাপার। আমি দিদি যখন বড় হয়েছি তখন যতটুকুনি টিভি বোকা বাক্সটা এসছে, তখন চিত্রহার এসছে, একটু একটু করে মেগা সিরিয়াল শুরু হচ্ছে। যখন আমরা কলেজে ঢুকেছি লুকিয়ে লুকিয়ে পড়া ছেড়ে জানলার ফাঁক দিয়ে এসে দেখতাম। যেই কোনো বাড়ির বড় দেখে, কিরে তুই পড়ছিস না, এসে সিরিয়াল দেখছিস, আবার দৌড়ে চলে যেতাম, না বাথরুমে এসেছিলাম তাই দেখছি। কি দিদি করতেন তো? এক্স্যাক্টলি। এবার আমার বাবা মারা, দিদির বাবা মারা তো ওইগুলোকে তখন, তারা যখন পড়াশোনা করেছেন তারা যতটুকুনি করেছেন সেই পরিস্থিতিতে তাদের কাছে এইগুলো ছিলই না, সুতরাং তারা এগুলো জানে না। আমাদের সামনে এসছে, আমাদের তখন ওগুলো টানে। আমাদের ছেলে মেয়েদের সময় ল্যাপটপ, মোবাইল, ট্যাব নর্মাল ব্যাপার। এআই এর যুগে সব কিছুই নর্মাল। সুতরাং আমাদেরও ভাবনাটা সেটা ভাবতে হবে, খালি কতটা কন্ট্রোল করব, কি ওয়েতে তাদের পরিচালনা করব। যার ফলে দিদি আমি যখনই কোনো স্টুডেন্টকে বলি, বাবা মাকে সামনে রেখে বলি, আমি রুটিন করে দিই তাদের কিভাবে পড়বে। কোনো ছেলে মেয়ে যখন ইংলিশ মিডিয়ামে পড়ে কটার সময় স্কুলে যাস, কখন স্কুল থেকে আসিস, বেঙ্গলি মিডিয়ামে পড়লে টাইমটা আলাদা হয়, সকালে কী টাইম, আর তারাতে বিকালে কী টাইম, সন্ধ্যেবেলা কী টাইম, সবটার মধ্যে স্পেসিফিক্যালি মাদের বলে দিই 1 ঘন্টা ও যেটা ফিক্সড করবে এই সময়টা আমি মোবাইল দেখবো। তখন আপনার মোবাইল কিন্তু আপনার বোনের সাথে, মায়ের সাথে বা আপনার ননদের সাথে কথা বলার জন্য আপনাকে রাখা যাবে না, সেটা কিন্তু ওকে দিতে হবে। খালি আপনি চোখ রাখবেন ওই মোবাইলে গেম খেলছে না কোনো সাজুগুজুর জিনিস দেখছে নাকি কোনো নাচ গান দেখছে, কি দেখছে, খালি ওটা চোখ রাখবেন। কিন্তু ওই 1 ঘন্টা ও ব্যবহার করবে মোবাইলটা। সব কিছুই দিতে হবে আধুনিক যুগের বাচ্চাদের, না দেব না, অথবা আমার কাজ আছে অন্যদিকে তাই তাকে মোবাইল দিয়ে দিলাম। আমরা নিজেদের দিকে আঙুলগুলো দিই না তো আসলে। একটা বশীকরণের বড়ি খাইয়ে দিলাম, আমার ছেলে আমার বশ হবে, জীবনে হবে না। আমার বলতে ইচ্ছা করছিল বাবার জন্মে কেন, 14 পুরুষের জন্মেও হবে না, কারণ আমার ভাইব্রেশন একরকম, হয়তো আমার ছেলের ভাইব্রেশন একরকম। দুটোকে ম্যাচ করাতে হবে। কোথায় আনলে দুটো একটা সেতু বন্ধন হয়,
সে ছোট, সে রিয়্যাক্ট করবে না, আমাকে রিয়্যাক্ট করে এই সেতুটা করতে হবে। আমি এই প্রান্ত থেকে লঙ্কায় যাব, রাবণ সেতু করেনি, রামচন্দ্র বানর সেনাকে নিয়ে সেতু করেছে, কারণ রামচন্দ্রকে যেতে হবে লঙ্কায়। সুতরাং সে লঙ্কায় বসে আছে, রাবণ আপনার সন্তান, আপনি রামচন্দ্র, আপনি বানর সেনা আপনার মধ্যেই আছে, তাকে দিয়ে সঠিক সেতু গড়ন করুন, করে লঙ্কেশ্বরের কাছে গিয়ে এবার তাকে যুদ্ধ না করে আই লাভ ইউতে প্রলেপ দিন, তাহলে দেখবেন ঠিক হচ্ছে। শুধু রেমেডি দিয়ে কিচ্ছু হয়নি, আগামীতেও কিচ্ছু হবে না। যখন ধোকা খাবেন তখন এই টেকো লোকটার কাছে বারবার আসবেন, কোনো আপত্তি নেই আমার, কিন্তু পকেটে পয়সা নিয়ে আসবেন। তখন বলবেন না রেমেডির এত দাম, কারণ আমি কাঁচ কুঁচ প্লাস্টিক ওইসব ঢপবাজি কেস কৌশিক ডিকার সব করে না। গত 17-18 বছরের প্রফেশনে কেউ আঙুল তুলতে পারেনি, পারবেও না। সুতরাং যথাযোগ্য মূল্য দিতে হবে সব কিছুর জন্য। কেউ আছেন, তাড়াতাড়ি নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, নমস্কার আপনাকে। হ্যাঁ। নমস্কার। প্রণাম কে প্রণাম, কে বলছেন? হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। কার সম্বন্ধে? কল্যাণ ঘোষ। আমার ছেলের সম্বন্ধে ছেলের একটু কি জানতে- নাম? ডেট অফ বার্থ বলুন। 4th মে 2007। 4th মে 2007। সময়? সময় হ্যাঁ, আলিপুরদুয়ারে দুপুর 2:24। 2:24। কি পড়াশোনা 3:24? করছে? ও হায়ার সেকেন্ডারি এবার পাস করলো। বেশ। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ, কি আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে কিনা আমি এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, যে কি পড়লে সুইটেবল হবে আপনার কাছে। ইঞ্জিনিয়ারিং একদম পড়তে পারে, অসুবিধা নেই। কি পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, ওয়েবজেই দিয়েছিল। হ্যাঁ, ওয়েবজেই দিয়েছিল। কি বুঝতে পারছি না। কি দিয়েছিল? ওয়েবজেই দিয়েছিল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল যেই দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ওয়েবজেই বলছেন। আচ্ছা ওয়েব যেই, হ্যাঁ 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 দিয়েছিল। হ্যাঁ পড়তে পারে। এখনো তো রেজাল্ট বেরোয়নি। হ্যাঁ, মোটামুটি এখন- মোটামুটি একটা হবে রেজাল্ট, কোনো চিন্তা করার কিছু নেই। অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, আপত্তি আমার কিচ্ছু নেই। জন্মছকে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, তবে সঠিকভাবে পড়াশোনাটা কিন্তু করতে হবে, মন লাগিয়ে করতে হবে, বুঝেছেন? পশ্চিমবঙ্গের বাইরে বা আপনার থেকে দূরে গিয়েই পড়াশোনাটা হবে। ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, আপত্তি আমার কিছু নেই। ঠিক আছে? আজকের হাতে সময় নেই, অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।